আজকের এই ভিডিওতে আমি ভারত এবং ইসরায়েল সম্পর্ক নিয়ে আলোচনা করব। আপনাকে যদি ঠিক এই মুহূর্তে আমি জিজ্ঞেস করি যে পৃথিবীর কোন দেশে ইসরায়েল সবচেয়ে বেশি জনপ্রিয়, আপনার সাথে হয়তো মনে হতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্রে ইসরায়েল সবচেয়ে বেশি জনপ্রিয়, কারণ ইসরায়েল রাষ্ট্র সৃষ্টির পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সমস্ত কর্মকাণ্ডের একটা ইনএভিটেবল ব্যাকার হিসেবে কাজ করে আসছেন। একেবারে প্রত্যেকটা কর্মকাণ্ডে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন দিয়ে আসছে, সেহেতু ইসরায়েলের জনপ্রিয়তা মার্কিন যুক্তরাষ্ট্র হওয়ার সম্ভাবনা বেশি। অথবা আপনার মনে হতে পারে যে ইংল্যান্ডে ইসরায়েল সবচেয়ে বেশি জনপ্রিয়, কারণ 1917 সালে সেই বেলফোর ডিক্লারেশন থেকে শুরু করে ইসরায়েল রাষ্ট্র সৃষ্টির সময়ও ইংল্যান্ড অত্যন্ত অ্যাক্টিভ রোল প্লে করেছে। সেই হিসেবে ইসরায়েল সবচেয়ে বেশি জনপ্রিয় হবে ইংল্যান্ডে, এতে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু আশ্চর্যজনকভাবে এই দুইটা কোনোটাই রাইট না। আপনি যদি মনে করে থাকেন যে ইংল্যান্ড বা আমেরিকা বা ইউরোপের কোনো একটা দেশে ইসরায়েল সবচেয়ে বেশি জনপ্রিয়, তাহলে আপনার সেই ধারণাটা ভুল। ইসরায়েল আসলে এরকম একটা দেশে সবচেয়ে বেশি জনপ্রিয় যে দেশটা তার জন্মের সময় বিরোধিতা করেছিল। অর্থাৎ 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় যে দেশগুলো তার বিরোধিতা করেছে তার মধ্যে একটা দেশ ছিল ভারত, এবং সেই ভারতেই এখন ইসরায়েলের জনপ্রিয়তা সবচেয়ে বেশি আশ্চর্যজনকভাবে। 2009 সালে ইসরায়েলের ফরেন মিনিস্ট্রি পক্ষ থেকে ইন্টারন্যাশনাল একটা মার্কেট রিসার্চ কোম্পানি সেটা বিশ্বব্যাপী ইসরায়েলের ভাবমূর্তি সম্পর্কে জানার জন্য একটা জরিপ পরিচালনা করে, এবং এই জরিপে তারা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখতে পায়। এই জরিপে তারা দেখতে পায় যে আসলে ইংল্যান্ড আমেরিকায় তাদের ফেভারেবিলিটি আছে ইসরায়েলের, যেমন ইংল্যান্ডে তারা 34% ফেভারেবিলিটি পায়, এবং মার্কিন যুক্তরাষ্ট্রে স্বাভাবিকভাবে একটু বেশি 56%। ইংল্যান্ড আমেরিকা 56% মানুষজন ইসরায়েলকে তাদের ফেভারেবল বলে ঘোষণা দেয়। এমনকি যে রাশিয়া ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের রেটরিক ব্যবহার করে, সেই রাশিয়াও 52% লোক ইসরায়েলের ফেভারে কথাবার্তা বলে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ভারতে তারা 58% হাইয়েস্ট, সবচেয়ে বেশি 58% ফেভারেবল কমেন্ট পায় ভারতীয় মানুষের কাছ থেকে। অর্থাৎ ভারতে ইসরায়েলের জনপ্রিয়তা সবচেয়ে বেশি দেখতে পায়। এটা তাদের জন্য একেবারে একটা নিউ ফাইন্ডিংস ছিল। ভারত এবং ইসরায়েলের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসটা সম্পর্কে আমরা একটু জেনে নিই। আমরা সকলে জেনে থাকবো যে 1947 সালে জাতিসংঘের একটি রেজলিউশন পাশের মধ্য দিয়ে ইসরায়েল রাষ্ট্রের সৃষ্টি হয়। উক্ত রেজলিউশনে 10টি দেশ বিপক্ষে ভোট দিয়েছিল, এবং এই 10টি দেশের মধ্যে 9টি দেশই ছিল মুসলিম দেশ। ভারত ছিল একমাত্র নন আরব এবং অমুসলিম দেশ যে ইসরায়েল রাষ্ট্র সৃষ্টির বিরোধিতা করেছিল। 1947 সালে ভারত ভেঙে পাকিস্তান নামক একটা ধর্মভিত্তিক রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল এদিকে এমনিতেই। তো জওহরলাল নেহরু আসলে চাননি যে পৃথিবীর আর কোথাও কোনো ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক। তো ইসরায়েল রাষ্ট্র সৃষ্টির পরিবর্তে তারা আসলে একটা ভিন্ন প্রস্তাব দিয়েছিল। তারা একটি স্বাধীন ফেডারেল ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব দেন, যেখানে ইহুদি সম্প্রদায়ের জন্য, সংখ্যালঘু ইহুদি সম্প্রদায়ের জন্য কনস্টিটিউশনাল সেফগার্ড থাকবে। যদিও ভারত আসলে ইসরায়েল রাষ্ট্র সৃষ্টির ঠেকাতে পারেনি, ইসরায়েল রাষ্ট্র পরবর্তীতে প্রতিষ্ঠিত হয়। 1950 সালে গিয়ে ভারত ইসরায়েলকে কার্যত স্বীকৃতি প্রদান করে, যদিও ইসরায়েলের সাথে ভারতের সেভাবে সম্পর্ক অগ্রসর হয়নি। তাই ইসরায়েলের সাথে কিভাবে তারা সম্পর্ক মেনটেন করেনি। পরবর্তীতে ইসরায়েল এবং আরব বিশ্বের মধ্যে সংঘাত সৃষ্টি হলে ভারত সব সময় আরব বিশ্বকে সমর্থন করে এসেছে। 1965 সালে ভারত চীন যুদ্ধ শুরু হলে আশ্চর্যজনকভাবে ইসরায়েল ভারতকে সহায়তা করেছিল অস্ত্র দিয়ে। 1971 সালে যুদ্ধের সময়ও ইসরায়েল ভারতকে অস্ত্র দিয়ে সহযোগিতা করেছিল। সে সময় ভারত ইসরায়েলের কাছে অস্ত্র সহায়তার অনুরোধ করলে তখনকার প্রধানমন্ত্রী ইসরায়েলের গোল্ড মেয়ার, তিনি ছিলেন ইসরায়েলের নারী প্রধানমন্ত্রী, তিনি সেই অনুরোধে সাড়া দেন এবং ইরানের বিরুদ্ধে ব্যবহার করার জন্য ইসরায়েল কিছু অস্ত্র তৈরি করেছিল সেই সময়। সেই অস্ত্রগুলো ইরানের বিরুদ্ধে ব্যবহার না করে তারা ভারতকে দিয়ে ভারতকে সহযোগিতা করেন। তো এইভাবে ইসরায়েল বিভিন্ন সময় ভারতকে সহযোগিতা করে আসছিল, এবং এর প্রতিদানে কিন্তু ইসরায়েল তেমন কিছুই পায়নি। আসলে প্রতিদান ব্যথী রেখেই ইসরায়েল ভারতের বিরুদ্ধে বেশ বিনিয়োগ করে আসছিল এক প্রকার। তো 1992 সালে গিয়ে ভারত এবং ইসরায়েল মোটামুটি একেবারে ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ ফর্মাল হয়ে যায়। নরসিংহ রাও ফর্মাল ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ প্রতিষ্ঠা করেন ইসরায়েলের সাথে, এবং এর আওতায় তেল আবিবে ভারতীয় এম্বাসি প্রতিষ্ঠিত হয় এবং নয়াদিল্লিতে ইসরায়েলের এম্বাসি প্রতিষ্ঠিত হয়। তারপরেও ভারত ইসরায়েলের সাথে সম্পর্কটা খুব বেশি প্রকাশ্যে আনেনি, যেহেতু ভারতে একটা মুসলিম কমিউনিটি আছে, বেশ ভালো বড় ধরনের একটা মুসলিম কমিউনিটি আছে। তো তাদের বিরোধিতার ভয়ে ভারত ইসরায়েলের সাথে সম্পর্কটা খুব একটা প্রকাশ্যে আনেনি, গোপনে গোপনে তাদের সাথে সম্পর্ক মেনটেন করতো, কিন্তু অতটা প্রকাশ্যে আনেনি। কিন্তু নরেন্দ্র মোদী এসব কোনো কিছুরই এখন রাগ ঢাকের ধার ধারেনি। সে প্রাউডলি ইসরায়েলের সাথে সম্পর্কটা প্রকাশ্যে এনেছে, এবং ইসরায়েলের সাথে সম্পর্ক প্রতিষ্ঠাকে ভারতের জন্য একটা সফলতা হিসেবে নরেন্দ্র মোদী দেখিয়েছে। সো এভাবে ভারত ইসরায়েল সম্পর্ক আগিয়েছে। এখন আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করা যায় যে ভারত ইসরায়েল সম্পর্ক আসলে এতটা ডিপ হওয়ার কারণটা কি এক্স্যাক্টলি।
প্রথম কারণ হলো একটা কৃতজ্ঞতা বোধ। ইসরায়েল কোনো প্রকার ফিডব্যাক আশা না করেই বারবার ভারতকে কিন্তু বিভিন্ন সময় সহযোগিতা করেছে, আমরা দেখেছি। যেমন 1971 সালে যুদ্ধের সময়, 1965 সালে চীন ভারত যুদ্ধের সময় তারা ভারতকে সহযোগিতা করেছে, যদিও তারা প্রতিদানে ভারতের কাছ থেকে রিকগনিশন বা তেমন কোনো সাপোর্ট আশা করেননি। তারপরেও তারা ভারতকে সহযোগিতা করে গিয়েছে এবং বিভিন্ন সময় অস্ত্র সহায়তা করেছে। ভারত অনেকদিন আগে থেকে ইসরায়েলের অস্ত্রের একটা ইম্পোর্টার। তো এই হিসাবে ভারতীয়দের মধ্যে ইসরায়েল সম্পর্কে একটা সফট কর্নার তৈরি হয়, এটা একটা কৃতজ্ঞতাবোধ তৈরি হয় এবং এই কৃতজ্ঞতাবোধ ভারত এবং ইসরায়েলের মধ্যে একটা ভালো ইমপ্রেশন তৈরি করেছে। দ্বিতীয়ত, ভারত এবং ইসরায়েলের একটা সেম সিকিউরিটি কনসার্ন আছে। যেমন ইসরায়েলের জন্য গাজা আছে এবং ভারতের জন্য কাশ্মীর আছে, এবং তারা মনে করে যে ইসরায়েল এবং ভারতের মধ্যে সমস্যার একটা কমনালিটি আছে, মানে একই ধরনের সাদৃশ্যপূর্ণ সমস্যা রয়েছে। তারা মনে করে যে তারা দুই দেশই সন্ত্রাস দ্বারা আক্রান্ত, র্যাডিক্যালিজম দ্বারা আক্রান্ত, এক্সট্রিমিজম দিয়ে আক্রান্ত। যদিও সন্ত্রাসের সংখ্যাটা এখানে আগে নির্ধারণ করা উচিত। যেমন গাজা, গাজা তাদের মাদারল্যান্ডের ইন্ডিপেন্ডেন্সের জন্য লড়াই করতেছে। সো এক অর্থে দেখলে তারা কিন্তু ফ্রিডম ফাইটার, কিন্তু আপনি যদি ইসরায়েলের দৃষ্টিকোণ থেকে দেখেন তারা সন্ত্রাসী। আবার আপনি কাশ্মীরে আসেন, তো কাশ্মীরে কিন্তু অনেক সেপারেটিস্ট মুভমেন্ট আছে এবং তারা কাশ্মীরের স্বাধীনতার জন্য যুদ্ধ করতেছে। তো আপনি যদি কাশ্মীরে তাদের দৃষ্টিকোণ থেকে দেখেন তাহলে কিন্তু তাদের আপনার স্বাধীনতা সংগ্রামী মনে হবে। আবার যদি ভারতের দৃষ্টিকোণ থেকে দেখেন, ভারতীয়রা ভারতীয় ইন্টিগ্রিটির দৃষ্টিকোণ থেকে দেখে তারা বলে তারা আসলে বিচ্ছিন্নতাবাদী, তারা র্যাডিক্যাল এক্সট্রিমিস্ট এবং তারা টেরোরিস্ট। সুতরাং এদেরকে দমন করতে হবে। সো ভারত এবং ইসরায়েল যাদেরকে টেরোরিস্ট বলে, তাদেরকে টেরোরিস্ট বলার আগে আসলে দুইবার চিন্তা করতে হবে, অন্য কেউ যদি তাদেরকে টেরোরিস্ট বলে। যাই হোক, তো তারা তাদের দৃষ্টিকোণ থেকে তারা মনে করে যে আসলে তারা টেরোরিজম দ্বারা আক্রান্ত এবং তাদের সেম কাইন্ড অফ সিকিউরিটি কনসার্ন আছে। সো এই সেম কাইন্ড অফ সিকিউরিটি কনসার্ন তাদেরকে কাছে নিয়ে এসেছে, তাদের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠায় সহযোগিতা করেছে এবং তারা মাঝে মাঝে দ্বিপাক্ষিক আলোচনার সময় বলে যে তারা যৌথভাবে এই টেরোরিজম, র্যাডিক্যালিজম মোকাবেলা করবে। মিলিটারি ইন্ডাস্ট্রিতে ইন্ডিয়া কিন্তু সেলফ রিলায়েন্ট না, তাদেরকে অস্ত্র আমদানি করতে হয়। এবং আমরা জানি যে সোভিয়েত ইউনিয়নের সাথে ইন্ডিয়ার খুবই ভালো সম্পর্ক ছিল ট্রেডিশনালি, এবং তাদের অস্ত্র আমদানির একটা পপুলার কনভেনশনাল ডেস্টিনেশন ছিল সোভিয়েত ইউনিয়ন। একটা সময় ছিল যখন সোভিয়েত ইউনিয়ন থেকে ভারত প্রায় 80% অস্ত্র আমদানি করতো। পরবর্তীতে ভারত তাদের সোর্স ডাইভার্সিফাই করেছে এবং এখন তারা ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও অস্ত্র আমদানি করে থাকে। এবং বর্তমানে পরিসংখ্যানটা এমন দাঁড়িয়েছে যে সোভিয়েত ইউনিয়ন না, বর্তমানে রাশিয়া থেকে তারা 36% অস্ত্র আমদানি করে। অন্যদিকে ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রায় 46% আর্মস ইন্ডিয়া আমদানি করে। কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো ইসরায়েল থেকে ইন্ডিয়া অস্ত্র আমদানি ক্রমে বাড়িয়ে চলেছে এবং ইসরায়েল সারা বিশ্বে যে পরিমাণ অস্ত্র রপ্তানি করে তার প্রায় 41% শুধু ভারত আমদানি করে। অর্থাৎ ভারত ইসরায়েলের জন্য সবচেয়ে বড় অস্ত্রের বাজার। ভারতের সাথে ইসরায়েলের এই কারণে খুব বড় ধরনের ট্রেড, ডিফেন্স ট্রেড প্রতিষ্ঠিত হয়েছে, যা ভারত এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠতর করতে বাধ্য। তার মানে ইসরায়েলি অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা হলো ভারত। সেই বড় ক্রেতা যদি পাকিস্তানের সাথে যুদ্ধে বিপর্যয়কর পরিস্থিতিতে পড়ে, সেক্ষেত্রে ইসরায়েলের জন্য এটা খুব ভালো একটা সংবাদ না। এই কারণে ইসরায়েল আসলে বাধ্য ভারতকে সহযোগিতা করতে। যাই হোক, সেটা পরের হিসাব। সো এই যে অস্ত্র ব্যবসা দুইজনের ভিতরে মিলিটারি কোঅপারেশন, এটা ইসরায়েল এবং ভারতকে কাছে আসতে বাধ্য করেছে এক প্রকার। তাছাড়া দুইটা দেশের মধ্যে ভীষণারই একটা সম্পর্ক আছে, সাদৃশ্য আছে। যেমন ইসরায়েল চায় যে একটা গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করতে, মানে সেখানে ফিলিস্তিন রাষ্ট্র বলে কোনো রাষ্ট্র থাকবে না, সেখানে গ্রেটার ফিলিস্তিন, এখনো পর্যন্ত গাজা এবং ওয়েস্ট ব্যাংক নিয়ে তারা একটা গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠিত করতে চায়, যেখানে যেটা হবে একটা ইহুদি রাষ্ট্র। তার মানে ইসরায়েল আসলে একটা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চায়, এটা জায়নিস্ট দৃষ্টিভঙ্গি নিয়ে তারা সামনে এগিয়ে চলেছে। অনেকে ভারতে আসেন, ভারত কিন্তু হিন্দুত্ববাদী দৃষ্টিভঙ্গি নিয়ে সামনে যাচ্ছে এবং তারা একটা অখণ্ড ভারত চায়। তার মানে একসময় পুরো ভারতীয় সাবকন্টিনেন্ট মিলিয়ে, মানে আফগানিস্তান, নেপাল, পাকিস্তান, বাংলাদেশ মিলিয়ে তারা একটা দেশ প্রতিষ্ঠা করতে চায়, যেটা তারা নাম দিয়েছিল অখণ্ড ভারত। তো ভারতের কিন্তু উদ্দেশ্য রয়েছে যে অখণ্ড ভারত প্রতিষ্ঠা, এবং এই অখণ্ড ভারত প্রতিষ্ঠার জন্য এখানেও কিন্তু এক প্রকার একটা মতবাদ আছে, যেটা হিন্দুত্ব, এবং একটা মিলিশিয়া বাহিনীও আছে স্বেচ্ছাসেবক, যেমন আরএসএস। আবার ইসরায়েলের দিকে দেখেন, ইসরায়েলও কিন্তু এক প্রকার মিলিশিয়া বাহিনী ছিল, যেটাকে বলে জায়নিস্ট মিলিশিয়া। এটা এবং ইসরায়েলের যে সমস্ত নেতৃত্ব, অনেকে কিন্তু এই জায়নিস্ট মিলিশিয়া করতো আগে, তাদের ভিতর থেকে উঠে এসেছে এই নেতৃত্ব। আবার ভারতে দেখেন, ভারতের বর্তমান যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারপর অটল বিহারী বাজপেয়ী, এরা কিন্তু সব আরএসএস থেকে আসা এবং এদের শুরুটাই আরএসএস দিয়ে হয়েছিল। বর্তমান বিজেপি কিন্তু আরএসএস এর একটা পলিটিক্যাল উইং হিসেবে প্রতিষ্ঠিত হওয়া, তার মানে বিজেপির ফাদার বা মাদার আপনি যদি বলেন, সেটা কিন্তু আরএসএস। অনেকে আমরা মনে করে থাকি যে আসলে বিজেপির একটা অঙ্গ সংগঠন আরএসএস, আসলে কথাটা সত্য না।
বরং আরএসএসই বিজেপির জন্মদাতা। দুই দেশের ভিতরে আরো একটা মিল রয়েছে। যে মিলটা কেমন, যে দুইটা দেশ আমরা আপাত দৃষ্টিতে মনে করি ভারত একটা ভালো ডেমোক্রেটিক কান্ট্রি এবং ইসরায়েলও কিন্তু ডেমোক্রেটিক একটা কান্ট্রি, সব ঠিক আছে, ডেমোক্রেটিক কান্ট্রি এটা দুইজন, এবং সেখানে খুব সুন্দর ফেয়ার, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, স্মুথ পাওয়ার অফ ট্রানজিশন হয়, সেটা সব ঠিক আছে, একটা সুন্দর ইলেকটোরাল সিস্টেম আছে। কিন্তু ডাইভার্সিফাইড রিপ্রেজেন্টেটিভ নেই সেখানে কোনো দেশে। যেমন ইসরায়েল শুধু জিহুদি প্রতিনিধিত্ব দ্বারা পরিচালিত হয়, আবার অন্যদিকে ভারতে দেখেন, ভারতে প্রায় 30% মুসলিম বসবাস করলেও বর্তমান ক্ষমতাসীন বিজেপিতে একটা এমপিও মুসলিম নেই। তার মানে তারা আসলে মেইনলি ডেমোক্রেটিক, ঠিক আছে, আংশিক ডেমোক্রেটিক, একটা ডেলিউশন অফ ডেমোক্রেসির ভিতরে ইসরায়েল এবং ভারত ঢুকে গেছে, যেখানে তারা আসলে এথনো রিলিজিয়াস একটা ডেমোক্রেসি হিসেবে ফাংশন করতেছে, তাদের ভিতরে কোনো ডিভার্সিটি নেই। তার মানে ভারতে যেমন একটা হিন্দুত্ববাদী এবং হিন্দু অনলি সরকার, আপনি ইসরায়েলে দেখেন সেরকম জুইশ অনলি সরকার, জুইশ অনলি গভর্নমেন্ট। সো আপাত দৃষ্টিতে দুই দেশকে আমরা গণতন্ত্র হিসেবে মনে করলেও আসলে একটা ডেলিউশন অফ ডেমোক্রেসির ভিতরে আছে এরা, এবং এই গণতন্ত্রটা সম্পূর্ণ না, পরিপূর্ণতা পায়নি এখনো পর্যন্ত, নির্দিষ্ট একটা সম্প্রদায়ের মধ্যে এদের ডেমোক্রেসিটা সীমাবদ্ধ হয়ে গেছে।